चेयरमैन के अचानक इस्तीफे के बाद उत्तर दिनाजपुर की दालखोला नगर पालिका लगभग अभिभावकहीन हो गई है। इस वजह से आम नागरिक सेवा ठप हो गई हैं और आम लोगों को बहुत परेशानी हो रही है। सीपीआईएम ने कथित तौर पर इस प्रशासन ढिलाई और अराजकता के खिलाफ शुक्रवार को मुखर हो गया और नागरिक सेवा को तुरंत स्वाभाविक करने की मांग की। शुक्रवार को वाम नेतृत्वों में इस्लामपुर अनुमंडल पदाधिकारी को 10 सूत्रीय मांगों वाला एक मेमोरेंडम सौंपा। सीपीआईएम नेतृत्व ने आरोप लगाया कि सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस अपने वोट बैंक को बनाए रखने के लिए जितनी ही तत्पर रहती है, उतनी ही आम लोगों को न्यूनतम नागरिक सेवा प्रदान करने में उदासीन रहती हैं। उनकी 10 सूत्रीय मांगों में विद्यार्थियों के लिए विवेकानंद स्कॉलरशिप से जुड़ी प्रॉब्लम का जल्द सॉल्यूशन करने, जल भूमि को गैरकानूनी तरीके से भरना बंद करने, आवास योजना में हो रहे भ्रष्टाचार के खिलाफ एक्शन लेने की मांग आदि शामिल हैं। सीपीआईएम उत्तर दिनाजपुर जिला सचिव मंडली के सदस्य सुरजीत कर्माकर, विकास दास और दूसरे लेफ्ट लीडर्स शुक्रवार के कार्यक्रम में मौजूद थे। वाम नेतृत्वों ने चेतावनी दी है कि अगर दालखोला नगरपालिका में रुकावटों का तुरंत हल नहीं हुई और नागरिक सेवा ठीक नहीं हुई तो आने वाले दिनों में पार्टी बड़ा आंदोलन करने पर मजबूर होंगी। আপনারা জানেন যে ডালখোলা মিউনিসিপ্যালিটি তাদের শাসক দলের নিজেদের খাওয়াখাওয়ি গণ্ডগোল তার কারণে ডালখোলা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন। সেটা কী কারণে করেছেন সেটা তাদের দলের ব্যাপার। কিন্তু মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান না থাকার পরে যার ফলে যেটা হচ্ছে, এখন মিউনিসিপ্যালিটির থেকে সাধারণ মানুষ যে প্রতিদিনের যে পরিষেবাগুলো পাওয়া দরকার সেই পরিষেবার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে আমরা মনে করি যে জনপ্রতিনিধি যারা নির্বাচিত ছিলেন, একজন পদত্যাগ করলে তাহলে বাকি কাউকে চেয়ারম্যান করতে হবে। সরকারের পক্ষ থেকে গত 18 তারিখে 8ই নভেম্বর সেই ভাইস চেয়ারম্যান একটা মিটিং ডেকেছিলেন নতুন চেয়ারম্যান গঠনের, কিন্তু আবার সেই মিটিংটা ক্যান্সেল হয় এবং তিনি বলছেন সে দলের ব্যাপার, সরকারি বিষয় মনে করছেন না। আসলে এরা সরকার এবং দল দুটো যে আলাদা বস্তু সেটাকে এরা গুলিয়ে দিচ্ছে, যার ফলে ডালখোলা এলাকার সাধারণ মানুষের যে প্রতিদিনের সমস্যা তার থেকে বঞ্চিত হচ্ছে। এখন বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যে বিবেকানন্দ প্রকল্পের যে মাধ্যমে যে আপনার যে স্টাইপেন্ডগুলো পায়, এখন ডালখোলা মিউনিসিপ্যালিটি এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা তারা এই ফর্ম এই মাসের মধ্যে পূরণ করতে হবে, নাহলে এটা পাবে না। ফলে সেখানে কোনো এক্সিকিউটিভও নেই, এক্সিকিউটিভ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। ফলে এখন এসডিও ম্যাডাম বলছেন যে করণদিঘি বিডিওর কাছে যেতে হবে। একটা ডালখোলার ছেলে, স্কুলে পড়া ছেলে, ছাত্র, মেয়ে, ছাত্রী, তারা করণদিঘি যাবে, সকলের ক্ষেত্রে এটা সম্ভবও না। ফলে এই যে প্রতিদিনের সমস্যা, এবং এছাড়াও ডালখোলা মিউনিসিপ্যালিটি এলাকায় প্রচুর অবৈধ কাজ হচ্ছে, বিশেষ করে জলাভূমি ভরাট সরকারি উদ্যোগে। ডালখোলা মিউনিসিপ্যালিটি শহরের দুপ্রান্তে দুটো নদী আছে, বুড়ি মহানন্দা, তারই শাখা নদী একটা। দুটো নদী হচ্ছে শাসক দলের লোকজন দ্বারা সেটা দখল হচ্ছে, বিল্ডিং হচ্ছে, জমি নদী ছোট হচ্ছে। অপরদিকে শহরের মাঝখানে দুটো বড় বড় হচ্ছে জলা আছে, ডোবা আছে, যা বিভিন্ন ওয়ার্ডের জল সেখানে যায়, সেটাও হচ্ছে দখল হচ্ছে। এবং ইতিমধ্যেই সরকার মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সেখানে নির্মাণ হবে, মার্কেট কমপ্লেক্স হবে জলাভূমি বন্ধ করে, যা আমরা মনে করি সেটা অবৈধ। সেটা আমরা জানালাম যাতে এটা অবৈধ কাজটা বন্ধ হয়। এছাড়াও আবাস যোজনার যে কাজ, সে কাজে দেখা যাচ্ছে অনেক ইল্লিগাল কাজ হচ্ছে। যারা গরিব মানুষ ঘর পাচ্ছে না, অথচ একতলার বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, তিনতলায় হচ্ছে ঘর হচ্ছে। আবার ঘর না করেও অন্য ঘর দেখিয়েও টাকা তোলা হচ্ছে। আমরা বলেছি যে আপনি গোটা এই সময়কালে মিউনিসিপ্যালিটি গঠনের পর থেকে মিউনিসিপ্যালিটির এই সময়কালে যত বেনিফিশিয়ারি এটা পেয়েছেন তার তালিকা প্রকাশ করুন এবং আপনি এনকোয়ারি করুন। কাউকে বলছে বৈধ কাগজ ছাড়া ঘর দেওয়া যাবে না, অথচ দেখা যাচ্ছে রেলের জমিতে ঘর হচ্ছে, অন্য জায়গায় সরকারি জমিতে ঘর হচ্ছে, অথচ যারা গরিব মানুষ তারা হচ্ছে ঘর পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন। আবার এটাও দেখা যাচ্ছে যে আবাস যোজনার ঘরের ক্ষেত্রে যে কিছু মানুষ টাকা তুলে নিয়েছেন, কাউন্সিলর অমুক তমুকের সাথে যোগাযোগ করে
অর্ধেক কাজ করেই টাকা তুলে নিচ্ছেন, পুরো টাকা পেয়ে যাচ্ছেন। আবার কেউ কেউ পুরো কাজ করার পরেও তিনি টাকা পাচ্ছেন না, কেউ কেউ হাফ ডান করে আপনারা রেখে দিচ্ছেন। আবার কাউকে বলছে কিছু মানুষ কোনো মানুষের কাছ থেকে ঘর দিবে বলে ইন্টারেস্টে টাকা নিয়ে প্রথম কিস্তির টাকা যেটা বেনিফিশিয়ারিকে টাকা জমা দিতে সেটা জমা দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তাকে ঘর দেওয়া হচ্ছে না। এদিকে তার ইন্টারেস্ট বাড়ছে, এদিকে বালি পাথর নিজে কিছু কিনেছিল তার টাকা সেটা নষ্ট হচ্ছে। ফলে এই যে দ্বিচারিতা আবাস যোজনা নিয়ে এটা দুর্নীতি চরম আকার জায়গায় পৌঁছে গেছে। কয় দফা যাবে আপনাদের? আমাদের হচ্ছে মোট 10 দফা দাবি, এবং এই 10 দফা দাবি এর সঙ্গে আমরা মনে করি আর ডালখোলা শহরের একটা রাস্তাঘাট ঠিক নেই, আমাদের হচ্ছে ডালখোলা শহরের ড্রেনগুলো ঠিক নেই, সমস্ত ডেভেলপমেন্টে একটা স্তব্ধ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা আর একটা, ডালখোলা বাইপাস হয়েছে, আমরা ভালো হয়েছে, এটা উত্তরবঙ্গের মানুষের জন্য ভালো কাজ, কিন্তু গভর্নমেন্ট একটা অর্ডার করেছিল ডালখোলা একটা বড় গঞ্জ বাজার, এই গঞ্জ বাজারটার জন্য গভর্নমেন্ট অর্ডার করেছিল সেখানকার মানুষের আন্দোলনের চাপে যে 400 কিলোমিটারের মধ্যে যে গাড়িগুলো যাবে বাসগুলো, সেই বাসগুলো ডালখোলা শহরের উপর দিয়ে যাবে। ভারত পশ্চিমবাংলার কোনো শহর না যে শহরের ভেতর দিয়ে বাস যায় না। এনবিএসটিসি সরকারি বাস, সেই বাস যাওয়ার একটা অর্ডার করেছিল, সেই অর্ডার এনবিএসটিসি অর্ডার করার পরেও সরকারের অর্ডার, অথচ 29/8/2022 অর্ডার, সেই অর্ডারটাকে ফলো হচ্ছে না এবং একটা বাসও যাচ্ছে না, যার ফলে ডালখোলার ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী তারা হচ্ছে তাদের ব্যবসার দিক থেকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর্থিকভাবে ডালখোলার যে আর্থিক যে যে চক্র ছিল, আর্থিক বিষয় যে সার্কেলটা, সেটা ধ্বংস হচ্ছে। ফলে আমরা মনে করি যে গভর্নমেন্টের অর্ডারটা এসডিও ম্যাডামকে এটা দেখার জন্য। তো আর একটা বিষয়, ডালখোলা মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টের নামে আপনি প্রপার্টি ট্যাক্স দিতে যাবেন, আপনি বিল্ডিং প্ল্যান করতে যাবেন, সেক্ষেত্রে আগে বলছে একটা ডেভেলপমেন্ট ফি দিতে হবে, সেটার কোনো নিয়ম নেই। 1, 2 হচ্ছে সেই ডেভেলপমেন্ট ফির নামে মিসলেনিয়াস রিসিট দিচ্ছে, অর্থাৎ এই বেআইনি টাকা তোলা হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা জানিয়েছি। আর একটা বিষয় হচ্ছে একটা অবৈধ জায়গা, একটা ডালখোলার উত্তর ডালখোলা হাই স্কুলের পাশেই লাগোয়া একটা জায়গায়, সরকারি জায়গাতেই একটা ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে, যার থেকে হচ্ছে প্রচণ্ড দূষণ ছড়াচ্ছে এবং স্কুলের মিড ডে মিল সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছেলেমেয়েরা অসুস্থ হচ্ছে, একটা জনবসতিপূর্ণ এলাকা, সেখানেও পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এই অবৈধ ডাম্পিং গ্রাউন্ড এটাও যাতে ঠিকমতো দেখা যায় সেই ব্যবস্থাটা আমরা করতে বলেছি। পুরসভার চেয়ারম্যান কবে ইস্তফা দিয়েছে? গত 10 তারিখে, 10 নভেম্বর। মানে তো বলা যায় যে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ওনার এটা হয়েছে। তো তাহলে যে তৃণমূলের কাউন্সিলররা যারা আছে তারা কি এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি? সেটা তাদের ব্যাপার। এসআইআর প্রক্রিয়ার সঙ্গে চেয়ারম্যান গঠন না গঠনের কোনো সম্পর্ক আমরা মনে করছি না। আমি সম্পর্কের কথাটা বলছি না, আমি বলছি যে তাহলে ভোটের জন্য মানুষের বাড়িতে এসআইআর এর জন্য যাওয়া যাচ্ছে, অথচ মানে পুরো এলাকার মানুষদেরকে পরিষেবা দেওয়া যাচ্ছে। হ্যাঁ, না, একদম আমি সেই বিষয়টাতে বলতে চাইছি। হ্যাঁ, পৌর পরিষেবার জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই, আসলে তারা তো পরিষেবা দেওয়ার কাজটা করছে না, নিজেদের পরিষেবা নিজেরা কি করে পাবে তার ব্যবস্থা করছে। আপনার নামও পড়ে যায়? সুরজিৎ কর্মকার, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।